উপন্যাস অন্তরাত্মা সিজন 2 লিখেছেন আফরিন শিকদার। পর্ব সংখ্যা 7। অশ্রু ভেজা চোখ দুটো। লাজুক কাঁধে ব্যাগ চাপিয়ে নাক টানতে টানতে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার আজ মুঠেই কোচিংয়ে যাওয়ার ইচ্ছে ছিল না। স্নেহা বুবু বাড়ি ছেড়ে যাওয়ার পর মনটা বেশ উদাস। আরহাম ভাইকে আজ তার অসহ্য লাগছে। কেন সে আলাদা করে দিল তিন বোনকে। হাউমাউ করে কেঁদেছে মেজো আব্বাকে জড়িয়ে। ভেজা গলায় বারবার অনুরোধ করেছে যেন স্নেহা বুবুকে বাড়িতে ফিরিয়ে আনে। লাজুকের কান্না দেখে বাকিরাও নিজেকে আটকিয়ে রাখতে পারেনি। মুখ লুকিয়ে কেঁদেছে তারা আড়ালে। সুমি মির্জা মেয়েকে আজ কোচিংয়ে আসতে বারণ করেছিল, তবে আখিল এক চুলও ছাড় দেয়নি। বোনকে ধমকে ধামকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছে। লাজুক অন্যমনস্ক হয়ে হাঁটছে বড় রাস্তার মাঝামাঝি। দূর থেকে গাড়ির হর্ন দিয়ে চলেছে একনাগাড়ে, তবে সেই শব্দ লাজুকের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় না। সে আছে যেন কোনো এক ভ্রমে। দূর থেকে ছুটে আসা ট্রাক লাজুকের দিকে ধেয়ে আসলেই কেউ টেনে হিঁচড়ে লাজুককে রাস্তার নিচে নামিয়ে নিয়ে আসে। মুহূর্তেই হুঁশ ফিরে লাজুকের। সাইম ক্রমাগত হাঁপাচ্ছে। কপালে আঙ্গুল ঘষে জোরে সুরে ধমকে বলে, চোখ কোথায় থাকে তোর লাজুক? রাস্তাঘাটে তোকে এভাবে হাঁটতে কে বলে? এখন কোনো দুর্ঘটনা ঘটলে কি হতো? কি হয়েছে তোর বলতো? কি এত ভাবছিস? স্যামকে চোখে পড়তেই লাজুকের চোখ দুটো অশ্রুতে ভিজে যায়। ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। স্যাম বোনের কান্না দেখে চুপসে যায়। ব্যস্ত হাতে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলায়। আদুরে স্বরে বলে, কিচ্ছু হয়নি, আমি চলে এসেছিলাম তো। ভয় পাচ্ছিস? লাজুক নাক টেনে হেঁচকি তুলে বলে, ভাইজান স্নেহা বুবু। স্যাম লাজুকের পানে চেয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে স্নেহার? কালুমানিক স্নেহা বুবুকে শহরে পাঠিয়ে দিয়েছে। এখন থেকে নাকি স্নেহা বুবু শহরেই থাকবে। স্যাম ভ্রু যুগল গুটিয়ে নেয়। আরহামকে সে অনেকবার বলেছে স্নেহাকে শহরে পাঠানোর জন্য। গ্রাম থেকে রোজ রোজ ভার্সিটিতে যাওয়া সমস্যা হয়। তবে আরহাম শুনেনি সাইমের কথা। বাধা দিয়ে জানিয়েছে স্নেহার বাসা থেকে ক্লাস করতে কোনো সমস্যা হয় না। সে বোনকে দূরে পাঠাতে চায় না। তবে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? স্যাম কিছু সময় ভেবে নিয়ে তাকায় লাজুকের দিকে। লাজুকের চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলে, পড়াশোনা করতে হলে সারা জীবন বাড়ি থাকলে তো হবে না। দূরে তো যেতেই হবে। নিশ্চয়ই ভাইজান ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। স্নেহার বালুর জন্যই এমনটা করেছে। কিন্তু আমরা তিন বোন সবসময় একসাথে থেকেছি। আমার কষ্ট হচ্ছে। চিত্রা বুবু কষ্ট পাচ্ছে। স্নেহা বুবুও কষ্ট পাচ্ছে। কেন এমন করলো কালু মানিক? সাইম মৃদু হেসে বলে, হয়েছে, আর কাঁদতে হবে না। স্নেহা বরাবরের জন্য চলে গেছে নাকি? দুদিন পর আবার চলে আসবে। লাজুক কথা বলে না আর। আবারও চোখে আসে অশ্রু। স্যাম আদুরে স্বরে বলে, কোচিংয়ে যাচ্ছিস? হুম। আজ আর যেতে হবে না। চল আমার সাথে বাড়ি ফিরবি। যাবো না, আমার কষ্ট কেউ বুঝে না। জোর করে পাঠিয়েছে যখন আমি কোচিংয়ে যাবই। জেদ করে না, চল আমার সাথে বাড়ি যাবি। যাবো না বললাম তো। কোচিং শেষ করে বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, চল আমি পৌঁছে দিই তোকে। লাগবে না, আমি একাই যেতে পারবো। না, তোকে একা ছাড়া যাবে না। এখনই কোনো দুর্ঘটনা ঘটে যেত। তুমি এতদিন পর বাড়ি ফিরলে ভাইজান, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমি ঠিক চলে যেতে পারবো। সাবধানে যাবি তো? আবার রাস্তার মাঝে চলে যাবি না তো? না, যাবো না। ঠিক তো? হুম, ঠিক। ঠিক আছে। লাজুক স্যামকে বিদায় জানিয়ে রাস্তার কোল ঘেঁষে হাঁটা শুরু করে। স্কুল পেরিয়ে দোতলা বিল্ডিং এর উপরতলায় রাজীবের কোচিং সেন্টার। লাজুক কোচিংয়ে পৌঁছে ক্লাসরুমে ঢুকতেই সোনালি চেপে ধরে লাজুকের বাহু। লাজুক সোনালির আপাদমস্তক পরখ করে ব্যস্ত স্বরে বলে, কি হয়েছে, এমন লাগছে কেন তোকে? সোনালি বাহু ধরে লাজুককে কিছুটা দূরে টেনে আনে। হাঁপাতে হাঁপাতে বলে, লাজুক, রাজীব ভাই। হ্যাঁ বল, কি হয়েছে রাজীব ভাইয়ের? কেউ রাজীব ভাইকে মেরেছে। ভয়ঙ্কর ভাবে মেরেছে। রাজীব ভাইকেও হসপিটালে নেওয়া হয়েছে। লাজুক আঁতকে ওঠে। কম্পিত স্বরে বলে, কি যাতা বলছিস, কে মেরেছে? জানি না, গত রাতে রাজীব ভাই বাড়ি ফেরার সময় গেটে ঢুকতে গেলে অজ্ঞাত কিছু মানুষ পিছন থেকে হামলা করে। চাদরে পুরো শরীর ঢাকা ছিল নাকি তাদের। হকি স্টিক দিয়ে হাত পা ভেঙে ফেলেছে। তার মানে কোচিং আজ নেই। ইস, আগে বলবি না, তাহলে এত কষ্ট করে হেঁটে এত দূর আসতে হতো না। সোনালির অসহায় চাহনি। কিছু সময় লাজুকের পানে তাকিয়ে থেকে বলে, কোচিং চলবে না জন্য তুই আনন্দ পাচ্ছিস। রাজীব ভাইয়ের জন্য তোর খারাপ লাগছে না? হুম, লাগছে খারাপ। মনটা খারাপ হয়ে গেল, দেখছিস না? সোনালি চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আমার কি মনে হয় জানিস, রাজীব ভাইকে আরহাম ভাইয়ের লোকজন মেরেছে। লাজুক কড়া গলায় বলে, একদম আমার কালু মানিকের দোষ দিবি না। উনি কেন মারতে যাবে?
রাজীব ভাইকে। রেগে যাচ্ছিস কেন? আমার কথাটা আগে শোন। শুনবো না। তুই আমার কালু মানিককে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। আহা, আগে শুনবি তো আমার কথাটা। লাজুক সিঁড়ি ২ ধাপ নিচে নেমে আবার ঘুরে তাকায় সোনালীর দিকে। কোমরে হাত গুজে বলে, কি বলবি তাড়াতাড়ি বল। শোন, আমার মনে হয় তুই রাজীব ভাইকে ভালোবাসিস। শোনার পর আরহাম ভাই এভাবে মেরেছে রাজীব ভাইকে। মানে? মানে হলো আরহাম ভাই বোধহয় তোকে সত্যি সত্যি ভালোবাসে রে লাজুক। লাজুকের চোখ দুটি চকচকে হয়ে ওঠে। দ্রুত উপরে উঠে এসে সোনালীর মুখোমুখি হয়। ব্যস্ত গলায় বলে, সত্যি বলছিস তুই? কালুমণিক আমাকে সত্যি ভালোবাসে? আমি শিওর না, তবে আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে হলেও হতে পারে। লাজুক সোনালীর মুখে চট করে চুমু এঁকে দিয়ে ব্যস্ত গলায় বলে, তুই থাক, আমি আসছি। লাজুক দৌড়ে বেরিয়ে যায় কোচিং থেকে। সোনালী বারবার পিছু ডাকলেও শুনে না লাজুক। বাড়ি ফিরে লাজুক দৌড়ে ওঠার জন্য পা বাড়ায়। সুমি মির্জা ড্রয়িং রুমে বসে নকশি কাঁথা সেলাই করছিলেন। মেয়েরা ভেবে ছুটে আসা দেখে পিছু ডাকে। লাজুক থামতেই সুমি মির্জা উদ্বিগ্ন গলায় বলে, কে রে, কোচিং থেকে চলে আসলি যে? আমা, কোচিং নেই আজ। আমার স্যারকে কেউ মেরেছে। সুমি মির্জা আঁতকে উঠলেন। ব্যস্ত গলায় প্রশ্ন ছুড়ে, সে কি, কারা মারলো? জানি না আম্মা, পরে কথা বলছি, দাঁড়াও। লাজুক হুড়মুড়িয়ে উপরে উঠে যায়। সুমি মির্জা বারবার মেয়েকে ডাকে, তবে লাজুক মায়ের ডাকে পাত্তা দেয় না। ছুটে যায় আরহামের রুমের দিকে। আরহামের রুমের দরজার পাশে আসতেই বুকের ভিতরে অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পায়। কেমন চঞ্চল হয়ে ওঠে তার মন। ভেড়ানো দরজার ফাঁক গলিয়ে উকি দেয় রুমের ভিতর। আরহাম ভিতরে দলের লোকজনের সাথে প্রয়োজনীয় আলোচনা করছে। লাজুক কান পেতে শোনার চেষ্টা করে তাদের কথা। দরজা ধরে আরেকটু হেলে যেতেই দরজা আলগা হয়ে যায়। লাজুক তাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ে ভিতরে। দরজার পাশে চেয়ারে বসা ছিল আরহাম। হাতের কুসুম গরম লেবুর শরবত সবটুকু পড়ে যায় তার সাদা পাঞ্জাবিতে। আরহাম দু হাত দুদিকে তুলে তাকায় পাঞ্জাবির দিকে। ফের চোখ নামিয়ে নেই। লাজুক পড়ে আছে আরহামের পায়ের কাছে। টেবিলের উপর রাখা সব পোস্টার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা রুমে। লাজুক পরপর ডুক গিলে নেই। আরহাম যখন জরুরি আলোচনা করে তখন রুমের আশেপাশে কারো আসা নিষেধ। সেখানে লাজুক আজ এত বড় গন্ডগোল ঘটিয়ে ফেলল। আরহামের কঠিন মুখশ্রী দেখে তার বুক কেঁপে ওঠে। আরহাম বসা থেকে উঠে দাঁড়ায়। রাগে জুড়ে সুরে শ্বাস পড়ছে তার। সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় বাইরে যেতে বলে। সৈকত সবাইকে নিয়ে মুহূর্তে বাইরে বেরিয়ে যায়। সবাই বাইরে বের হতেই আরহাম ঝুঁকে খানিকটা লাজুকের বাহু চেপে ধরে টেনে হিঁচড়ে দাঁড় করায়। কড়া গলায় বলে, তোর নাম লাজুক রেখেছে কে বলতো? নির্লজ্জ বললেও তো কম হবে। কতবার বলেছি আমার রুমের আশেপাশে তোকে যেন না দেখি। তারপরে এখানে কি? কি চাই এখানে? আরহামের বজ্রকণ্ঠের ধমকে লাজুক কেঁপে ওঠে। আরহাম মৃদু ধাক্কায় লাজুককে সরিয়ে দেয় খানিকটা। নিচে হুড়মুড়িয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেই লাজুক। ভয়ে চোখজোড়া ভিজে গেছে তার। আরহাম বিছানায় বসে পোস্টারগুলোর দিকে তাকিয়ে কড়া গলায় বলে, এগুলো কুড়িয়ে টেবিলের উপর রাখ। লাজুক হাসূচক মাথা নেড়ে কাগজগুলো কুড়ানো শুরু করে। সবগুলো কুড়িয়ে গুছিয়ে রাখে টেবিলের উপর। আরহামের দিকে তাকিয়ে কাপা স্বরে বলে, রেখেছি আরহাম ভাই। আরহাম উঠে দাঁড়ায়। এগিয়ে যায় লাজুকের দিকে। লাজুকের দিকে তাকাতেই লাজুক চোখ নিচে নামিয়ে নেয়। আরহাম নিজের পাঞ্জাবিতে হাত রেখে একটানে খুলে ফেলে। লাজুক আরহামের উদাম শরীর দেখেই চোখ জোড়া বন্ধ করে ফেলে। কেমন জোরে জোরে শ্বাস পড়ছে তার। পাঞ্জাবি লাজুকের হাতে ধরিয়ে দিয়ে আরহাম বলে, ধুয়ে দে। লাজুক কাঁপা কাঁপা স্বরে বলে, আমি তো ধুতে পারি না। সে আমি জানি না। শুধু খাওয়া আর গন্ডগোল ছাড়া কিছুই তো করতে পারিস না তুই। খাওয়া নিয়ে কেউ কিছু বললে লাজুকের বড্ড গায়ে লাগে। ছোট থেকেই সে ভোজন রসিক। খাওয়া দাওয়া তার বড্ড পছন্দের। রাগ করে একবেলা না খেয়ে থাকা তার পক্ষে কখনো সম্ভব না। লাজুককে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আরহাম জোরে সুরে আবারও ধমক দেয়। রাগী স্বরে বলে, কি বললাম, 5 মিনিটের ভিতরে ধুয়ে দিবি। লাজুক মাথা দুলিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। পাঞ্জাবিতে সাবান ডলে কোনো রকম ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসে। অন্যায় হাত মুছে কাঁপা কাঁপা স্বরে বলে, একটা কথা বলবো আরহাম ভাই। আরহামের সোজা সাপটা জবাব, আমার তোর কোনো কিছু শোনার নেই। দরজা খোলা আছে, বেরিয়ে যা। মিনিমাম লজ্জা যদি থেকে থাকে তাহলে আমার রুমের আশেপাশেও যেন তোকে আর না দেখি। তো শুনুন না। আরহাম উচ্চস্বরে ধমক দেয় এবার। বিরক্তের চরম পর্যায়ে গিয়ে লাজুকের বাহু শক্ত করে চেপে ধরে। টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলে রুমের বাইরে। লাজুক তাল সামলাতে পারে না। হুড়মুড়িয়ে নিচে পড়ে যায়। টাইলসে স্লিপ খেয়ে গিয়ে পড়ে দেওয়ালের উপর। দেওয়ালে পিঠ লেগে ব্যথায় কুঁকড়ে ওঠে লাজুক। চোখ মুখ খিঁচে নেই ব্যথায়। দাঁতে দাঁত চেপে ব্যথা নিয়ে উঠে দাঁড়ায়। ঘুরিয়ে ঘুরিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। মেরুদণ্ডে বেশ জোরে সোরে ব্যথা পেয়েছে। শ্বাস নিতে গেলেও কষ্ট হচ্ছে। লাজুক ব্যাগ বিছানায় রেখে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়।
পিছনে হাত দিয়ে জিপার টেনে খুলে আয়নার দিকে তাকাতেই চোখ ভিজে যায় আবার। পিঠের বেশ খানিকটা অংশ বিশ্রীভাবে কেটেছে তার। লাজুক কষ্ট ভেজে চোখে এগিয়ে যাই জানালার পাশে, রুমের সকল জানালা বন্ধ করে দিই। উপুর হয়ে শুয়ে পড়ে বিছানায়। হেঁচকু তুলে কাঁদে কিছু সময়। মিনিট দশেক পর দু চোখ বুজে ঘুম আসে। লাজুক বালিশ আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। তন্মধ্যে রুমের ভিতরে দরজা আলতো হাতে খুলে কেউ ভিতরে প্রবেশ করে। রুমের সকল জানালা বন্ধ থাকে, বাইরের আলো বাতাস ভিতরে প্রবেশ করে না। আগত লোকটি পা টিপে লাজুকের পাশে এসে দাঁড়ায়। ফোনের মৃদু আলো জ্বালিয়ে হাত ছোঁয় লাজুকের কাটা জায়গায়। হাতের ফার্স্ট এড বক্স খুলে আলতো হাতে ড্রেসিং করিয়ে দেয়। ফের উদাম পিঠে ঠোঁট ছুঁয়ে ব্যক্তিটি হনহনিয়ে বেরিয়ে আসে রুম থেকে। সূর্যের আলো নিভু নিভু আজ। সকালের দিকে ঠান্ডা কম থাকলেও বেলা হতেই শীত আরো বেড়েছে। জোরু হওয়ায় কাঁপুনি ধরে গেছে বস্তির মানুষদের। তরি বড় বড় দুটো হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ভ্যানে তুলতে হবে সব সরঞ্জাম। ভার্সিটিতে এ সময় সে পিঠার দোকান নিয়ে বসে। হাঁসের মাংস, চাপটি, ভর্তা, পাটিসাপটা পিঠা, আরো কয়েক রকম পিঠা বিক্রি করে সে। তরি নিজের কাজ নিজে করতে পছন্দ করে। তবে আজ সরঞ্জাম বেশি হওয়ায় একা একা ভেনে তুলতে বেশ কষ্ট হচ্ছে তার। বাকি জিনিসপত্র ভেনে তুললেও হাঁসের মাংসের পাতিল দুটো তুলতে পারে না। তবে হাল ছাড়ছে না। সে চেষ্টায় কোনো ঘাটতি রাখে না। খানিক ঝুঁকে পাতিল শক্ত হাতে চেপে ধরে উপরে তুলতে গেলে থামায় ফাহাদ। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, গায়ে নেই 4 আনার জোর, দেখাতে চাস 10 আনা। সরেন তে, আমি তুইলা দিচ্ছি। তরি চোখ পাকিয়ে তাকাই ফাহাদের দিকে। শাড়ির আঁচল পায়ে তুলে কোমরে হাত গুজে বলে, একদম তরির শক্তি তুইলা কথা কবি না কাউয়া কাদের। এই শক্তি দিয়ে তোরে হাজার হাজার আছাড় মারতে পারবো আমি। ফাহাদ ফিসফিসিয়ে বলে, সেইডা প্রমাণ হবে ওই রাতে, দেখুন কেমন শক্তি আমার লগে পারিস কিনা। তরি রেগে যায় এবার ভীষণ। ফাহাদের চুলের মুঠি চেপে ধরে বলে, নোংরা কাদের আর একটা বাজে কথা কবি না। তোরে বিয়া করার আগে গলায় দড়ি দিমু। হুঁ, দড়ির কাজ অন্য হবে সেদিন। কি কাজ? সময় আইলে দেখবি। সর, তোর কাজ কইরা দিই। ফাহাদ তরিকে সরিয়ে হাঁড়িগুলো তুলে দিই ভ্যানে। তরি ভেংচি কেটে ভ্যানের সামনে গিয়ে বসে। ভ্যান চালককে ভ্যান স্টার্ট করতে বললে পিছু ডাকে আরিশ। কালো চাদরে সর্বশরীর ডেকে এগিয়ে আসে তরির পাশে। শান্ত স্বরে বলে, দোকান কই দিবি? ভার্সিটির সামনে ভাইজান। আরিশ ভ্যানে চেপে বসে নীরস স্বরে বলে, ঠিক আছে চল, আমিও যাবো আজ তোর সাথে। তরি হাসূচক মাথা দোলাই। ফাহাদ ততক্ষণে আরিশের পিছনে বসেছে। গাড়ি ধীর গতিতে চললে ফাহাদ ফিসফিসিয়ে বলে, লতাপাতার জন্য যাইতাছিস তাই না? হুম। গেলেই তো আবার অপমান করবো শালি। আরিশ চোখ পাকিয়ে তাকায়। ফাহাদের গলা টিপে ধরে বলে, মাইরা ফালামু ফুলকলিরে গালি দিলে। আর তোরে যে গালি দেই, তোরে এত মারে সেটা আমার বুঝি ভালো লাগে? দেখ বাপ মা কেউ নাই আমার দুনিয়ায়। তুই ছাড়া আমার কেউ নেই। ওই লতাপাতার বাপ ভাই তোরে মারলে আমি কিন্তু আর সহ্য করুম না। এবার সবগুলোরে খাইয়া ফালামু। আরিশ ফাহাদের গলা ছেড়ে বলে, তোরে এত ভাবতে হবে না। সময় আইলে ওরা মারতে মারতে নিজেরাই বিরক্ত হবে। মাগার আরিশ বিরক্ত হবে না ফুলকলির পিছু ছাড়তে। দেখতে দেখতে ভ্যান এসে পৌঁছে ভার্সিটির মেইন গেটের সামনে। গেটের অপোজিটে তরি দোকান পাতে। দোকান দেওয়ার সাথে সাথে সেটাই ভিড় লেগে যায়। আরুষ স্টুলে বসে শুটকি ভর্তা দিয়ে চাপটি খাচ্ছে। ফাহাদ তরিকে সাহায্য করছে নানা কাজে। যদিও ফাহাদকে নিয়ে কোনো কাজ করাতে রাজি নয় তরি। প্রাইভেট শেষে ভার্সিটির ভিতরে আসে চারুলতা। পাশাপাশি হাঁটছে সুনাইরা। সুনাইরা ব্যস্ত গলায় বলে, চল হাঁসের মাংস আর কালাই রুটি খাবো আজ। চারু দোকানের দিকে তাকিয়ে বলে, ভিড় দেখেছিস? মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। অন্যদিন খাবো, আজ চল বাসায় ফিরি। বাবা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে আজ। চল না, সময় লাগবে না। ওই যে তোর জামাই বসে আছে ওখানে, ওকে দিয়ে আপাতত এইটুকু কাজ করিয়ে নেওয়া যাবে। চারুলতা চোখ ঘুরিয়ে তাকাতেই আরিশকে চোখে পড়ে। সুনাইরার দিকে কটু দৃষ্টিতে তাকিয়ে কড়া গলায় বলে, আর কখনো এসব বলবি না। এখন তো আরো যাবো না। ওকে দেখলেই আমার গা পিত্তি জ্বলে যায়। বেশি জ্বালা ভালো নেই। দেখা গেল ওই হলো তোর। সুনাইরা। চারুলতার ধমকে সুনাইরা থমকে যায়। আমতা আমতা করে বলে, আচ্ছা চল, আর কিছু বলবো না। কিন্তু পিঠা না খেয়ে যাবো না। আমি ওখানে যাবো না। তোর খাওয়ার হলে তুই যা। কি ম্যাডাম পিঠা খাবেন? এহেন কথা কানে যেতেই চারু চট করে ঘুরে পিছনে তাকায়। পিছনে বুকের উপর হাত বেঁধে দাঁড়িয়ে আছে রবিন। গায়ে দামি লেদার জ্যাকেট, চোখে সানগ্লাস। চারুলতা আমতা আমতা করে বলে, আপনি? রবিন মৃদু স্বরে হেসে বলে, হ্যাঁ আমি। পিঠা খাবেন? চারুকে সরিয়ে সুনাইরা এগিয়ে আসে। ব্যস্ত গলায় বলে, হ্যাঁ খাবো। তবে এত ভিড় দেখে ও যেতে চাচ্ছে না। যেতে হবে না, আমি এখানে এনে দিচ্ছি। সুনাইরা রাজি হই। রবিন এগিয়ে যায় পিটার স্টুলের দিকে।
মুফাজ্জের ছেলে হওয়ার সুবাদে রবিনকে মোটামুটি সবাই চিনে। সবাই সরে দাঁড়ায়। রবিন সামনে গিয়ে কালাই রুটি, কয়েক রকম ভর্তা আর হাঁসের মাংস কিনে নিয়ে আবার ছুটে আসে চারুলতার দিকে। আরুষ নিচু হয়ে বসে আছে। ফাহাদ আরিশের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে সামনে তাকাতে বলে। আরিশ সামনে তাকাতে এহেন দৃশ্য দেখে রাগে সর্বশরীর কেঁপে ওঠে। হাত দুটি মুঠো পাকিয়ে নেই। রবিন প্লেট ধরে দাঁড়িয়ে আছে। চারুলতা মৃদু হেসে পিঠা খাচ্ছে। হাঁসের মাংসের ঝালে চারুর ঠোঁট জলছে যায়। রবিন ব্যস্ত হাতে বোতলের ক্যাপ খুলে চারুর হাতে দেয়। চারু কয়েক ডুব পানি খেয়ে স্বস্তির শ্বাস ছাড়ে। রবিন আবার এগিয়ে দেয় পিঠার প্লেট। চারু নাকচ করে জানায় সে আর খাবে না। রবিন বারণ শুনে না। জোর করে বলে, এটুকু না খেলে হবে না। চারু তবুও নিষেধ করে। রবিন এবার নিজ হাতে পিঠা ছিঁড়ে চারুর মুখের সামনে ধরে অনুরোধ করে বলে, এইটুকু খেয়ে নিন প্লিজ। চারু আমতা আমতা করে আশেপাশে তাকিয়ে বলে, আমি আর পারছি না, খাবো না প্লিজ। তা বললে শুনবো না। এইটুকু খেলে কিচ্ছু হবে না। খান বলছি। এক প্রকার জোর করে রবিন পিঠাটুকু চারুর মুখে গুঁজে দেয়। আরিশের এবার ধৈর্য বাদ ভাঙ্গে। টুলের উপর লাথি দিয়ে উঠে দাঁড়ায়। দৌড়ে রাস্তা পার হয়ে ছুটে আসে দুজনের দিকে। রবিনের জ্যাকেটের কলার চেপে ধরে টেনে নিয়ে যেই খানিক দূরে। তুই আমার ফুলকুলিকে কেন খাইয়ে দিলি? বাইঞ্চুদ মেরে ফেলবো আজ তোকে। পেটে অজস্র লাথি ঘুষি পড়ায় নিস্তেজ হয়ে যায় রবিন। চারুলতা থামাতে গেলেও শুনে না আরিশ। এক পর্যায়ে চারুলতার দিকেও গর্জে যায়। চুলের মুঠি চেপে ধরে বলে, শালি, ওর হাতে পিঠা খাইতে মজা বেশি তাই না? কেন খাইলি ওর হাতে? আমার সামনে এই সাহস দেখানোর স্পর্ধা তোরে কে দিল? চারুলতা ব্যথায় কুঁকিয়ে ওঠে। আরিশ গলা টিপে ধরে চারুর মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দেয়। আঙ্গুল দিয়ে টেনে বের করে আনে গাল থেকে পিঠার অংশ। চারু হেঁচকা টানে নিজেকে ছাড়িয়ে পরপর থাপ্পড় দেয় আরিশের গালে। দাঁতে দাঁত চেপে বলে, জানোয়ার, আমার যার হাতে ইচ্ছে তার হাতে খাবো। তুই কে? তুই কেন বাধা দিবি আমাকে? আরিশ আবারও গর্জে ওঠে। চারুলতার পা থেকে জুতা খুলে আরিশের মুখে সপারে থাপ্পড় বসায়। অনর্গল মারতে থাকে। মুহূর্তেই সেখানে জড়ো হয় শতাধিক মানুষ। ফাহাদ তরি ছুটে আসে। তরি এগিয়ে যেতে নিলেই তার আগে কেউ এসে চারুলতার হাত চেপে ধরে। হাত জারা দিয়ে স্নেহা দাঁড়ায় চারুলতার মুখোমুখি। পায়ের দিকে একবার তাকাতেই তার চোখ দুটো ছলছল করে ওঠে। ফের আবার ঘাড় ঘুরিয়ে তাকায় চারুলতার দিকে। রুদ্ধকণ্ঠে বলে, কি ভাবেন আপনি নিজেকে? এই মানুষটার দুনিয়ায় কেউ নেই। যখন যেখানে ইচ্ছে তাকে মারা যায়, যেখানে ইচ্ছে তাকে অপমান করা যায়। চারুলতা মুখ খুলতে গেলে স্নেহা আবারও চেঁচিয়ে ওঠে। ভেজা গলায় বলে, ভালোবাসা অপরাধ নয়। একটা মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসে, আর আপনি তাকে সত্যি সত্যি পাগল ভেবে নিয়েছেন। সে রাস্তার ছেলে নয়, ও আমার ভাইজান। ফার্দার আর কখনো যদি দেখি যে আমার ভাইয়ের গায়ে আপনি বা আপনার হয়ে কেউ আঘাত করেছে, তাহলে আমি চুপ করে থাকবো না। যতদূর যেতে চাই যাবো আমি। চারুলতা অবাকের চরম পর্যায়ে। স্নেহার কথা বারবার তার কানে বাজছে। বিড়বিড় করে বলে, ভাইজান, ও তো আরহাম তালাক মির্জের বোন। তাহলে এই ছেলে ওর ভাই হয়ে কি করে? স্নেহা সরে যায় চারুলতার সামনে থেকে। আরিশের দিকে এগিয়ে গিয়ে সামনাসামনি দাঁড়াই। চোখ দুটো তার ছলছল করছে। আরিশ বোনের পানে চেয়ে শান্ত স্বরে বলে, বাড়ি যা। তুমি আমার সাথে চলো। ডাক্তারের কাছে নিতে হবে তোমায়। ঠোঁট কেটে রক্ত ঝরছে তো। আমি ঠিক আছি, বাড়ি যা তুই। স্নেহা বারণ না শুনে ভাইয়ের দিকে এগিয়ে যেতে নিলে আরিশ জোরে সোরে ধমক দেই। হাত তুলে রিকশা ডেকে দাঁড় করাই। স্নেহার হাত ধরে রিকশার দিকে ঠেলে নিয়ে যাই। রিকশায় তুলে দিয়ে আবার ফিরে আসে। স্নেহা ছলছল চোখে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। যতদূর ভাইকে দেখা যায় ততদূর তাকিয়ে থাকে। চোখের আড়াল হতে স্নেহা ফুঁফিয়ে কেঁদে ওঠে। কয়েক মিনিটে রিকশা এসে থামে স্নেহার বাড়ির সামনে। স্নেহা নিচে নেমে ভাড়া দিতে গেলে রিকশাওয়ালা ভাড়া নেয় না। আরিশ পরে দিয়ে দেবে জানিয়ে চলে যায় রিকশাওয়ালা। স্নেহা দীর্ঘশ্বাস ছাড়ে। এখানে আসার পর থেকেই মন ঠিকছে না তার, বড্ড মনে পড়ছে বাড়ির সবাইকে। চোখের পানি মুছে বাসার দিকে এগিয়ে যেতে নিলে আবার ঘুরে তাকাই। সামনে টং দোকানে যেন খুব পরিচিত কাউকে দেখল সে। স্নেহা ঘাড় ঘুরিয়ে বারবার খুঁজে আবার লোকটাকে, তবে ব্যর্থ হয়। আর খুঁজে পায় না। তবে কি সে ভুল দেখলো? আখিল ভাই কি ছিল না দোকানে? স্নেহা তাচ্ছিল্যের হাসি হাসে। সারাক্ষণ কাউকে নিয়ে ভাবলে হ্যালুসিনেশন হবে, এটাই স্বাভাবিক। স্নেহা হাঁটা শুরু করে বাসার দিকে। লিফটে উঠে ৭ তলায় পৌঁছে যায়। ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করে কাঁধের ব্যাগ নিচে নামিয়ে ওয়াশরুমে যাই। কোনোরকম ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়াই দুপুরে রান্না করার জন্য। দরজার কাছাকাছি যেতেই পিছু ডাক পড়ে, আপা রান্না করতে হবে না। কেউ একজন এসে খাবার দিয়ে গেল। স্নেহা ভ্রু যুগল গুটিয়ে তাকায় ময়নার দিকে। পরনে নার্সিং সাদা উর্দি। স্নেহা শান্ত স্বরে বলে, কে ভাইজান এসেছিল? না ভাইজান না। তবে কে? আমি চিনি না। মুখে মাস্ক পরা ছিল। ফর্সা লম্বা, দেখতে অনেক হ্যান্ডসাম। স্নেহার অস্থিরতা বাড়ে। ব্যস্ত গলায় বলে, দেখি কি দিয়ে গেছে। ময়না চাটা প্যাকেট এনে স্নেহার হাতে দেই।
ব্যাগের ভিতরে স্নেহার পছন্দের বিফ কালাভুনা, চিকেন রোস্ট, পোলাও, সাদা ভাত আর কয়েক রকম ভর্তা। আর বাকি ৩টা ব্যাগে কয়েকটা শীতের জামা। স্নেহা বেশ অবাক হয়ে বাড়ি থেকে আসার সময় শীতের জামা আনতে ভুলে গেছে। ভেবেছিল বিকেলে বের হয়ে কিছু শীতের পোশাক কিনে আনবে। তবে লোকটি জানল কি করে তার প্রয়োজন? তবে কি তার সন্দেহ ঠিক? আখিল ভাই এসেছিল তার কাছে? চলবে। গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানাবা কমেন্টে।